নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন, বিদ্যালয় শিক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলার শিক্ষা ক্লাসরুম 2024-এ সকলকে স্বাগত জানাই। আমি ডক্টর অভিজিৎ মজুমদার, উদয়রামপুর পল্লীশ্রী শিক্ষায়তনের সহকারী শিক্ষক। আজকে আমি জীবনের প্রবহমানতা দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের একটি অংশ, তার কোষ বিভাজন ও ক্রোমোজোমের গঠন সম্পর্কে আলোচনা করব। এই জীবনের প্রবহমানতা বলতে আমরা বোঝাই যে কিভাবে একটি কোষ থেকে আরেকটি কোষের মধ্যে পূর্ববর্তী কোষের বৈশিষ্ট্য সঞ্চারিত হয়, অথবা একটি জীব থেকে তার যে পরবর্তী প্রজন্মের মধ্যে বংশধরদের মধ্যে একই বৈশিষ্ট্য কিভাবে সঞ্চারিত হয়। এটাকেই জীবনের প্রবহমানতা বলে। স্লাইডেনো সোয়ান বলছেন যে প্রত্যেকটি জীব যেহেতু কোষ দিয়ে গঠিত, তাহলে কোষ বিভাজনের মাধ্যমেই কিন্তু জীবনের প্রবহমানতা বজায় থাকে। কোষ বিভাজন কাকে বলে? না, যে পদ্ধতিতে মাতৃকোষ বিভাজিত হয়ে অপত্য কোষ সৃষ্টি করে তাকে আমরা কোষ বিভাজন বলছি। কোষ বিভাজন তিন রকম হয়: অ্যামাইটোসিস, সবচেয়ে যেটা সরলতম বিভাজন, মাইটোসিস এবং মিওসিস। এখন আজকে আমি আলোচনা করব মাইটোসিস এবং মিওসিস কোষ বিভাজন কিভাবে ঘটে সেই সম্পর্কে। চলে আসছি মাইটোসিস কোষ বিভাজন কিভাবে ঘটে সেই ডিটেল পদ্ধতিতে। মাইটোসিস কোষ বিভাজনে আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে এই যে নিউক্লিয়াসটি রয়েছে কোষের মধ্যে, যে বড় ফুলে আছে যে অংশটা, এটা নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে কতগুলো এরকম প্যাঁচানো ছোট ছোট অংশ দেখতে পাচ্ছি, কতগুলো বডি দেখতে পাচ্ছি, এগুলোকে ক্রোমোজোম বলছি। তাহলে মাইটোসিস কোষ বিভাজনে আর দূর থেকে এই দু সাইড থেকে আমরা দেখছি কতগুলো সরু সুতো, যেগুলো এই ক্রোমোজোমগুলোকে টেনে নিচ্ছে। তারপরে একটা নিউক্লিয়াস থেকে এরকম দুটো নিউক্লিয়াস তৈরি হয়ে যাচ্ছে। এইভাবে একটা কোষ থেকে দুটো কোষ সৃষ্টি হচ্ছে। তাহলে এই যে দুটো কোষ সৃষ্টি হচ্ছে একটা থেকে, এখানে কিন্তু ক্রোমোজোম গঠিত হচ্ছে এবং এখানে বেমও তৈরি হচ্ছে। তাহলে এটাতে সরাসরি নিউক্লিয়াসটা প্রত্যক্ষভাবে বিভাজিত হয়ে যাচ্ছে না, এখানে কিন্তু পরোক্ষভাবে বিভাজিত হচ্ছে। তাই এটাকে আমরা বলছি পরোক্ষ বিভাজন। তাহলে মাইটোসিস পদ্ধতিতে বেম গঠিত হয় এবং তার সঙ্গে সঙ্গে ক্রোমোজোমও সৃষ্টি হয় নিউক্লিয় জালিকাগুলো থেকে, তাই এটাকে আমরা বলছি পরোক্ষ বিভাজন। এখন প্রশ্ন হচ্ছে যে মাইটোসিস ছাড়াও মিওসিস বলে আরেকটা বিভাজন পদ্ধতি আছে আমরা জানি। তাহলে সেই মাইটোসিস এবং মিওসিস এই দুটোতেই তো বেম গঠিত হয়, ক্রোমোজোম গঠিত হয়, কিন্তু তাদের মধ্যে কি পার্থক্য আছে বা তাদের মধ্যে কোথায় কোনটা হয়, কেন হয়, সেটা সম্পর্কে একটু বলি। মাইটোসিস কোষ বিভাজনে যে কোষটা অংশগ্রহণ করে তাকে আমরা বলি দেহকোষ বা দেহমাতৃকোষ। এই দেহমাতৃকোষ একটি বিভাজিত হয়ে দুটি দেহমাতৃকোষের সৃষ্টি করে। তাহলে মাইটোসিসের মাধ্যমে আমরা দেখলাম যে এই যে একটি কোষ, এটি মাতৃকোষ, এবং যেগুলো সৃষ্টি হলো এগুলো অপত্য কোষ। তাহলে একটি বিভাজিত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে, যাতে ক্রোমোজোম সংখ্যা কিন্তু একই থাকে। অর্থাৎ এই কোষটার মধ্যে যদি 10টা ক্রোমোজোম থাকে, তাহলে এই যে অপত্য কোষগুলো এলো, তৈরি হলো, এদের মধ্যেও কিন্তু 10টা করেই ক্রোমোজোম থাকবে। কিন্তু মিওসিসের ক্ষেত্রে এত সহজ নয় ব্যাপারটা। মিওসিস কিন্তু দুটি ধাপে সম্পন্ন হয়। অর্থাৎ প্রথমে মিওসিস 1 বলে যে ধাপটা, তাতে করে দুটি কোষ সৃষ্টি হয়। এতে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়। অর্ধেক হয়ে যায় মানে 10 থেকে ধরো 5 হয়ে যাচ্ছে। তারপরে সেইগুলো আবার মাইটোসিসের মতন একদম ওইভাবেই মাইটোসিসের মতন বিভাজিত হয়। অর্থাৎ এখানে কিন্তু একটা কোষ থেকে 4টে কোষ সৃষ্টি হয়। এই যে কোষটা মিওসিস কোষ বিভাজনে অংশগ্রহণ করে তাকে আমরা বলছি জনন মাতৃকোষ। তাহলে মিওসিসের মুখ্য উদ্দেশ্য কিন্তু জনন, এবং সেই জন্য এটাকে আমরা বলছি জনন মাতৃকোষ। জনন মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষ সৃষ্টি হচ্ছে মিওসিসের মাধ্যমে, যেখানে আমরা দেখছি মাইটোসিসের মাধ্যমে দুটি অপত্য কোষ সৃষ্টি হচ্ছে। মাইটোসিস হচ্ছে দেহমাতৃকোষে, মিওসিস হচ্ছে গিয়ে জনন মাতৃকোষে। মাইটোসিসে যেহেতু ক্রোমোজোম সংখ্যা একই থাকছে, আগে বলেছিলাম যে 10 থেকে এগুলোতেও 10টি করেই ক্রোমোজোম থাকবে, তাহলে এখানে সমবিভাজন বলা হচ্ছে এটাকে। কিন্তু মিওসিসের ক্ষেত্রে এটা যদি 10 হয়, তাহলে অপত্য কোষগুলোতে 5টা করে ক্রোমোজোম থাকছে। তাই জন্য এই মিওসিস কোষ বিভাজনকে কিন্তু আমরা সমবিভাজন বলতে পারছি না, হ্রাস বিভাজন বলছি। অর্থাৎ যেহেতু ক্রোমোজোম সংখ্যা কমে যাচ্ছে সংখ্যাতে, সেই জন্য এটাকে আমরা হ্রাস বিভাজন বলছি। তাহলে এইভাবে আমরা দেখলাম মিওসিস এবং মাইটোসিস দুটোর ক্ষেত্রে দু রকমের কিন্তু কিছু ডিফারেন্সেস বা পার্থক্য আছে। মিওসিস
কোষ বিভাজনটা আবার দুটো ধাপে হচ্ছে, মিওসিস 1 এবং মিওসিস 2, কিন্তু মাইটোসিস কোষ বিভাজন কিন্তু মাত্র একবারই হচ্ছে। একবারই বিভাজিত হয়ে দুটি কোষের সৃষ্টি করছে। এবারে বলবো যেটা, সেটা হচ্ছে যে এই মাইটোসিস প্রক্রিয়াটা কিভাবে ঘটছে, তার যে ডিটেল পদ্ধতিটা, সেটা সম্পর্কে তোমাদের সামনে আলোচনা করব। আগে বলেছি যে কোষ বিভাজনটা কোষ চক্রের একটা অংশ, অর্থাৎ যখন কোষটা একটা থেকে দুটো হয়ে যাচ্ছে, এইটা কোষ চক্রের একটা অংশ। এবার এই কোষ চক্রটার মধ্যে মাইটোসিস যখন হয়, তখন আমরা দেখতে পাই যে মাইটোসিস বিভাজনটাকে আমরা এম ফেজও বলে থাকি। তাহলে এই এম ফেজ যে মাইটোসিস বিভাজন, তার কোষচক্রের একটা অংশ। তাহলে সবার আগে দেখা দরকার যে এই মাইটোসিস ফেজ বা এম ফেজটা কতটুকু। খুব অল্প অংশ, অর্থাৎ কোষচক্রের এই যে নীল অংশটা দেখছো, এই বেশিরভাগটাই কিন্তু ইন্টারফেজ, অর্থাৎ অনেকটা সময় জুড়ে কোষটা আস্তে আস্তে বড় হয়, তাকে আমরা ইন্টারফেজ বলছি। এবং সেইটার মধ্যে আবার তিনটে ধাপ, G1 মানে গ্রোথ 1, G2 এবং এস দশা রয়েছে। আর এইটা হচ্ছে এই বেগুনি অংশটা, এটুকু হচ্ছে শুধুমাত্র কোষ বিভাজন বা এম দশা, মাইটোটিক ফেজ বা মাইটোসিস। এই মাইটোসিসটার মধ্যে যখন নিউক্লিয়াসের বিভাজন ঘটে, সেইটাকে ক্যারিওকাইনেসিস মাইটোসিস, আর একটা হচ্ছে যেটা সাইটোপ্লাজমের যখন বিভাজন ঘটে, তখন তাকে সাইটোকাইনেসিস বলছি। এই ক্যারিওকাইনেসিসের আবার চারটে উপদশা রয়েছে, মানে চারটে ধাপের মাধ্যমে ক্যারিওকাইনেসিস সম্পন্ন হবে। প্রথম ধাপটাকে আমরা প্রোফেজ বলছি, তারপরে মেটাফেজ, ফেজ মানে দশা, অ্যানাফেজ, এবং সবশেষ দশাটার নাম হচ্ছে গিয়ে টিলোফেজ। তাহলে এই চারটি দশার মধ্যে প্রথমে চলে আসছি প্রোফেজ দশার বৈশিষ্ট্যতে। প্রোফেজ দশাতে নিউক্লিয়াস থেকে জল বাইরে বেরিয়ে যায়। নিউক্লিয়াস থেকে জল বেরিয়ে যাওয়ার জন্য ক্রোমোজোমগুলো কিন্তু অনেক সুস্পষ্ট হয়ে ওঠে, এবং ক্রোমোজোমের এই নিউক্লিয়াসের মধ্যে যে এই যে নিউক্লিওলাসটা দেখছো, এটা বিলুপ্ত হয়। বিলুপ্ত হওয়ার পরে ক্রোমাটিন তন্তুগুলো পেঁচাতে থাকে, ক্রমশ পেঁচিয়ে পেঁচিয়ে স্পাইরালাইজেশন পদ্ধতিতে তারা পেঁচিয়ে গিয়ে ছোট এবং মোটা হয়ে এই যে ক্রোমোজোম গঠন করলো। তাহলে এরকম ভাবে ক্রোমোজোম গঠিত হলো প্রোফেজ দশাতে। এক একটা ক্রোমোজোমের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ক্রোমাটিডস থাকছে। দুটো করে ক্রোমাটিডস থাকছে, এবং এই ক্রোমাটিডগুলোকে আমরা সিস্টার ক্রোমাটিড, যেহেতু একই ক্রোমোজোমের ক্রোমাটিড, তাদেরকে আমরা সিস্টার ক্রোমাটিড বলি। এবং এই সিস্টার ক্রোমাটিড দুটো যেখানটাতে পেঁচিয়ে আছে মাঝখানে, সেটাকে আমরা বলছি সেন্ট্রোমিয়ার। তাহলে সিস্টার ক্রোমাটিড এবং সেন্ট্রোমিয়ার সহ প্রোফেজ দশাতে ক্রোমোজোম গঠিত হলো। এবং তাছাড়া প্রাণী কোষের ক্ষেত্রে রয়েছে সেন্ট্রোজোম। এক একটা সেন্ট্রোজোম দুটো করে সেন্ট্রিওল নিয়ে গঠিত, এবং এর যে অ্যাস্ট্রাল রশ্মি, অর্থাৎ সেন্ট্রোজোমের একটা অংশ যেখানে এই এই সেন্ট্রিওল দুটো দুটো বিপরীত মেরুর দিকে যেতে শুরু করেছে 180 ডিগ্রিতে, তারা মুভ করছে দেখছো, একটা উপরের দিকে একটা নিচের দিকে আসছে, এবং এই যে দৈর্ঘ্য এটাও বাড়ছে আস্তে আস্তে দেখছো, এগুলোকে আমরা বেমতন্তু বলছি। এবং সামগ্রিকভাবে যে স্ট্রাকচারটা তৈরি হচ্ছে, তাকে স্পিন্ডল বা বেম বলা হচ্ছে। এই সেন্ট্রোমিয়ার দিয়ে, এই যে মাঝখানে সেন্ট্রোমিয়ারের সাথে এই বেমগুলো কিন্তু আটকানো থাকছে। ধীরে ধীরে নিউক্লিয় পর্দাটাও অবলুপ্ত হয়ে ওঠে, নিউক্লিয় পর্দাও সরে গেল, এবং এইভাবে বেম তন্তু সহ পুরো বেমটা এবং ক্রোমোজোমগুলো সহ প্রোফেজ দশার শেষে অপেক্ষা করে পরবর্তী দশার জন্য, যেটাকে আমরা বলছিলাম মেটাফেজ দশা। এখানে স্পাইরালাইজেশন প্রায় শেষ হয়ে আসে, অর্থাৎ ওই কুণ্ডলীকৃত হওয়াটা শেষ হয়ে আসে, এবং মেটাফেজ দশাতে আমরা দেখব যে ক্রোমোজোমগুলো তৈরি হয়ে গেছে একদম। মেটাফেজ দশাতে ক্রোমোজোমগুলো এই বেমের মধ্যবর্তী স্থানে, এই মধ্যবর্তী স্থানটাকে বলা হয় নিরক্ষীয় অঞ্চল বা নিরক্ষীয় তল, আর এই দুটো ধারকে বলা হয় মেরু অঞ্চল। তাহলে এই নিরক্ষীয় অঞ্চলে আমরা দেখছি যে মেটাফেজ ক্রোমোজোমগুলো কিন্তু একদম মেটাসেন্ট্রিক, অর্থাৎ একদম মাঝখানে সেন্ট্রোমিয়ার আছে। এগুলো সুসজ্জিত হয়েছে, প্রত্যেকটা মেটাফেজ ক্রোমোজোমের মধ্যে এরকম দুটি করে ক্রোমাটিড রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং তারপরে মেটাফেজ দশার শেষের দিকে আমরা দেখব অ্যানাফেজ দশার প্রস্তুতি চলছে। অ্যানাফেজ দশাতে আমরা দেখব যে এই ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অংশ থেকে ক্রোমাটিড দুটো পরস্পরের থেকে পৃথক হয়ে যায়, কারণ ওদের মধ্যে এখন বিকর্ষণ বল কাজ করে, এবং এই যে আলাদা হয়ে যাচ্ছে, এরা অপত্য ক্রোমোজোম সৃষ্টি করছে। এই যে অপত্য ক্রোমোজোমগুলো, এগুলোকে ওপর থেকে টানতে থাকে, এই যে ক্রোমোজোম তন্তুগুলো এগুলো টানছে উপরের দিকে, এবং মাঝখানে ইন্টারজোনাল তন্তুগুলো ওটার কে দুপাশে বিকর্ষণের ফলে দুপাশে পাঠিয়ে দিচ্ছে। তাহলে এখানে দুরকম তন্তুর কাজ আছে।
একটা হচ্ছে ওপর থেকে যারা টানছে তারা হচ্ছে গিয়ে ক্রোমোজোম তন্তু, ক্রোমোজোমীয় তন্তুও বলি আমরা। আর আরেক ধরনের যেটা মাঝখান থেকে দুটো ক্রোমোজোমকে দু প্রান্তে বিকর্ষণ করে পাঠিয়ে দিচ্ছে, সেগুলোকে বলছি ইন্টারজোনাল তন্তু। প্রাণী কোষের ক্ষেত্রে এই অ্যানাফেজ দশা থেকেই ওই ইন্টারজোনাল তন্তুগুলো পেঁচিয়ে গিয়ে স্টেম বডি গঠন করে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে কিন্তু তা হয় না। উদ্ভিদ কোষের ক্ষেত্রে ইন্টারজোনাল তন্তু থাকে এবং পরবর্তীকালে তারা অন্য ভূমিকা পালন করে কোষ বিভাজনের ক্ষেত্রে। তাহলে আমরা দেখলাম যে এখানে যে তন্তুগুলো বেমের একদম উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত পুরো টানা রয়েছে তাদেরকে অবিচ্ছিন্ন তন্তু বলে। আর যে তন্তুগুলো বেমের ওই একটা মেরু থেকে একটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার পর্যন্ত বিস্তৃত থাকে, শুধু ওইটুকু, অর্থাৎ মেরু থেকে সেন্ট্রোমিয়ার, এগুলোকে ক্রোমোজোম তন্তু বলে। তাহলে এই অ্যানাফেজ দশার এই যে দু প্রান্তের দিকে ক্রোমোজোমগুলো, অর্ধেক ক্রোমোজোম উত্তর মেরুতে, অর্ধেক ক্রোমোজোম দক্ষিণ মেরুতে চলে যাচ্ছে, এইগুলোকে অর্ধেক অর্ধেক হয়ে যাওয়ার জন্য তাহলে ক্রোমোজোম তন্তুর সংকোচন এবং যেগুলো মাঝখানে আছে ইন্টারজোনাল তন্তু তার বিকর্ষণ, এই দুটোই কিন্তু দুটো ফ্যাক্টর বা দুটো বল ক্রিয়া করে। তার ফলে এই ক্রোমোজোমের এরকম সেপারেশন হয় এবং এই ক্রোমোজোমের অ্যানাফেজ দশার এই অংশটাকে অ্যানাফেজিও চলন বলা হয়। অ্যানাফেজ দশার সব শেষে আমরা দেখব এবারে টিলোফেজ দশা বা টেলোফেজ দশা। এটাতে আমরা দেখব যে অপত্য নিউক্লিয়াস কিভাবে তৈরি হয়। আমরা দেখলাম যে অ্যানাফেজ যখন শেষ হচ্ছে, অর্ধ সংখ্যক ক্রোমোজোম উত্তর মেরুতে, অর্ধ সংখ্যক ক্রোমোজোম নিচের দিকে দক্ষিণ মেরুতে অবস্থান করছে। কিন্তু যখন টেলোফেজ দশা হবে তখন সেখানে এই ক্রোমোজোমের সেন্ট্রিওল দুটো একদম, তারা কি করবে, সেন্ট্রোমিয়ার সমেত, মানে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার সমেত এখনো আটকানো রয়েছে, এগুলো আলাদা হয়ে যাবে এবং একদম পুরো অপোজিট এন্ডে তারা অবস্থান করবে। সবশেষে যেটা দেখব সেটা হচ্ছে নতুন করে টেলোফেজ দশাতে কিন্তু নিউক্লিয় পর্দা এবং নিউক্লিয় লাসের পুনরাবির্ভাব ঘটবে, তারই সাথে গলগি বস্তু, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, এগুলোও সৃষ্টি হবে। তাহলে এই যে পুরো ঘটনাগুলো এতক্ষণ পর্যন্ত ঘটলো, এটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে ক্যারিওকাইনেসিস। কারণ আমরা দেখলাম এখানে ক্যারিয়ন, ক্যারিয়ন কথাটার মানে হচ্ছে গিয়ে নিউক্লিয়াস, আর কাইনেসিস মানে হচ্ছে বিভাজিত হওয়া। তাহলে এখানে আমরা দেখলাম দুটো অপত্য নিউক্লিয়াস গঠিত হয়েছে, যাদের মধ্যে নিউক্লিয় লাসের পুনরাবির্ভাব ঘটলো টেলোফেজ দশাতে এবং নিউক্লিয় পর্দার পুনরাবির্ভাব ঘটলো। তার সাথেই বললাম আমি আবার এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম এবং গলগি বস্তু, এগুলোরও কিন্তু পুনরাবির্ভাব ঘটে। এরপরে আমরা দেখব যে কিভাবে সাইটোপ্লাজমটা বিভাজিত হচ্ছে। তাহলে সাইটোপ্লাজমের কাইনেসিস, তাকে বলা হচ্ছে সাইটোকাইনেসিস। তাহলে আমরা এখন দেখব হচ্ছে গিয়ে সাইটোকাইনেসিস কিভাবে হয়। এবার উদ্ভিদের মধ্যে এক রকমের সাইটোকাইনেসিস হবে একভাবে, আর প্রাণীদের মধ্যে কিন্তু আরেকভাবে সাইটোকাইনেসিস হবে। তোমাদের দেখাই যে সাইটোকাইনেসিস কিভাবে ঘটছে। উদ্ভিদের ক্ষেত্রে আমরা একটু পরে দেখছি, প্রথমে প্রাণীদের ক্ষেত্রে যে সাইটোকাইনেসিস হবে তার আগের ঘটনাগুলো একটু রিক্যাপিচুলেট করে নিই। প্রথমেই দেখো, প্রোফেজ দশায় নিউক্লিয় জালিকার প্যাঁচ খুলে গিয়ে ক্রোমোজোম তৈরি হলো। মেটাফেজ দশায় ক্রোমোজোমগুলো নিরক্ষীয় অঞ্চলে সজ্জিত হলো। অ্যানাফেজ দশায় ক্রোমোজোমগুলো অর্ধেক উত্তর মেরুতে অর্ধেক দক্ষিণ মেরুতে সঞ্চারিত হলো। টেলোফেজে নতুন করে দুটো নিউক্লিয়াসের সৃষ্টি হলো। সাইটোকাইনেসিসের সময় অ্যাক্টিন এবং মায়োসিন, এই দুটো প্রোটিন, এরা মিলে একটা রিং তৈরি করে, কনসেন্ট্রিক রিং। সেই রিং বরাবর ক্লিভেজ খাঁজ গঠনের মাধ্যমে দুটি অপত্য কোষ পরস্পরের থেকে পৃথক হয়ে যায়। এটা কিন্তু এইভাবে হয়, কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে আলাদাভাবে হবে। তাহলে প্রাণী কোষের ক্ষেত্রে এখানে ক্লিভেজ খাঁজ গঠনের মাধ্যমে অ্যাক্টিন ও মায়োসিন প্রোটিনের দ্বারা সাইটোকাইনেসিস ঘটে। উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখব যে এই যে দুটো নিউক্লিয়াস সেপারেটেড হয়েছে, আলাদা হয়েছে, কিন্তু এখনো কিন্তু কিছু হয়নি। এটা কোষ পর্দাটা আমরা দেখতে পাচ্ছি এবং এর মাঝখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু ছোট ছোট ভেসিকল দু প্রান্ত থেকে আসছে। এদের সম্পর্কে একটু বলি, এটা কি হচ্ছে। সেটা হচ্ছে, আমি তোমাদের একটু আগে বলেছিলাম যে ইন্টারজোনাল তন্তু বলে কতগুলো তন্তু দুটো অপত্য ক্রোমোজোম যখন অ্যানাফেজ দশায় থাকে সেখানে ইন্টারজোনাল তন্তু ক্রোমোজোমগুলোর মধ্যে তৈরি হয়। এই ইন্টারজোনাল তন্তুগুলো প্রাণী কোষের ক্ষেত্রে স্টেম বডি গঠন করে, কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে কিন্তু এগুলো থেকে যায় এবং এগুলো গলগি বস্তুর সঙ্গে যুক্ত হয়ে হচ্ছে একটা জিনিস তৈরি করে। সেই জিনিসটা কি আমি বলবো। এই গলগি বস্তুর থেকে ক্যালসিয়াম পেকটেট এবং ম্যাগনেসিয়াম পেকটেট,
এই পদার্থগুলো দিয়ে ছোট ছোট কতগুলো ভেসিকল তৈরি হয়। ভেসিকল মানে থলি, ছোট ছোট থলি কতগুলো তৈরি হয়, এবং সেই থলিগুলো দু প্রান্ত থেকে মাঝখানের দিকে আসতে থাকে। এগুলোকে ফ্র্যাগমোজোম বলে, ওই থলিগুলোকে ফ্র্যাগমোজোম। তাহলে এই থলিগুলো, ফ্র্যাগমোজোমগুলো পরস্পর এক জায়গায় এসে জড়ো হয়, এবং ওই ওই যে বলেছিলাম যে একটু আগে ইন্টারজোনাল তন্তু, ওই তন্তুর সঙ্গে ফ্র্যাগমোজোমগুলো জুড়ে জুড়ে একটা ব্যবধায়ক, মানে হচ্ছে একটা এরকম সেপারেটর তৈরি করে, যাকে বলা হয় ফ্র্যাগমোপ্লাস্ট। তোমরা খেয়াল করো যে এই যে দু সাইড থেকে ফ্র্যাগমোজোমগুলো আসছে এবং মাঝখানে একটা সাদা রেখার মতো দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে ফ্র্যাগমোপ্লাস্ট। এই ফ্র্যাগমোপ্লাস্টটা এবারে আস্তে আস্তে ওপরের দিকে, আরো ফ্র্যাগমোজোম যখন জড়ো হতে থাকে তখন এটা আস্তে আস্তে ওপরের দিকে কোষ প্রাচীরের সঙ্গে যুক্ত হয়ে যায় এবং কোষ পাত বলে এরকম একটা পাতের গঠন সৃষ্টি করে। আমি আরেকবার একটু অন্য অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি যে এটা হচ্ছে গিয়ে কোষপাত কিভাবে গঠন করছে। কোষপাতটা কিন্তু এই ওপরের অংশ আর নিচের অংশকে জুড়ে দিচ্ছে এবং তারপরে একটা পুরো পর্দার আকার ধারণ করছে মাঝখানটাতে। এই যে পর্দাটা তৈরি হলো, একে তখন আমরা বলছি হচ্ছে মধ্য পর্দা বা মধ্যচ্ছদা। সেইটার উপরে এবার প্রাথমিক কোষ প্রাচীরের উপাদান দেখো, এটা হচ্ছে গিয়ে সবুজটা, ডিপ সবুজটা মধ্য পর্দা, এবং তারপরে প্রাথমিক প্রাচীরের উপাদান, গৌণ কোষ প্রাচীরের উপাদান, এগুলো জমা হয়ে কোষ প্রাচীরটা পুরোপুরি গঠিত হয়ে যাচ্ছে। গঠিত তো হয়ে গেল কোষ প্রাচীর, কিন্তু এই যে কোষ পর্দাও তো গঠিত হবে, এই কোষটার কোষ পর্দাও এখানে গঠিত হবে। সেইটা তৈরি হচ্ছে একটু আগে যে ফ্র্যাগমোজোমের কথা বলেছিলাম, সেই যে ফাঁকা থলিগুলো, সেই ফাঁকা থলিগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে এই ধারে একটা পর্দা তৈরি করছে, কোষ পর্দাটা, আবার ওই ধারে আরেকটা কোষ পর্দা। এইভাবে দেখতে পাচ্ছি আমরা পুরোপুরি দুটো কোষ আলাদা হয়ে যাচ্ছে, দুদিকে দুটো অপত্য কোষের সৃষ্টি হচ্ছে। এইভাবে তাহলে আমরা শিখলাম যে উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস ঘটে। তাহলে আমরা জানলাম যে মাইটোসিস পদ্ধতিটা উদ্ভিদ এবং প্রাণী কোষের ক্ষেত্রে একটু স্বতন্ত্রভাবে ঘটে। যেরকম ফ্র্যাগমোপ্লাস্টটা তৈরি হয় অনুনালিকা থেকে এবং গলগি বস্তুর ফ্র্যাগমোজোম থেকে, কিন্তু আমরা দেখলাম প্রাণী কোষের ক্ষেত্রে কিন্তু তৈরি হয়েছে ক্লিভেজ খাঁজের মাধ্যমে, সেটা অ্যাক্টিন এবং মায়োসিন যে প্রোটিন সেইটার মাধ্যমে ঘটেছে। এছাড়া উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের ক্যারিওকাইনেসিস বললাম একটু আগে, অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজন, তাছাড়াও নিউক্লিয়াসের বিভাজন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এই যে কোষ বিভাজন হচ্ছে তার মাধ্যমে কি উপকারিতা বা কি আমাদের লাভ হচ্ছে, তাহলে এই লাভটাকে আমরা বলি হচ্ছে তাৎপর্য। তাহলে আমরা জানবো এবারে মাইটোসিসের তাৎপর্য কি। মাইটোসিসের তাৎপর্য বলতে মূলত যে বিষয়গুলো আমরা দেখে থাকি, যে আমাদের কোষ বিভাজন, আমরা যে একসময় ছোট ছিলাম, তাই না, প্রত্যেকেই তো আমরা একটা জাইগোট থেকে তৈরি হয়েছি। মানে শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হয়ে যে জাইগোট প্রথম কোষটা সৃষ্টি করেছে, সেইখান থেকে বড় হয়ে আমাদের দেহের সমস্ত কোষ তৈরি হয়েছে। তাহলে এই যে সমস্ত কোষগুলো তৈরি হয়েছে সেটা কিন্তু মাইটোসিসের মাধ্যমেই হয়েছে। তাহলে মাইটোসিসের মাধ্যমে আমরা বড় হয়েছি। তাহলে মাইটোসিসের প্রথম যে তাৎপর্য সেটা হচ্ছে বৃদ্ধি। এরপরে যেটা সেটা হচ্ছে প্রজনন। প্রজননে অবশ্যই মাইটোসিস সহায়তা করছে। যেমন আমরা অনেক উদ্ভিদ প্রাণীকে দেখি যারা মাইটোসিসই করে, অর্থাৎ বহু বিভাজন করে বা দ্বিবিভাজনও করে, কিন্তু যারা মাইটোসিস প্রজননের মাধ্যমে বংশ বিস্তার করতে থাকে। আর তাছাড়া আমাদের ক্ষেত্রেও আমি যেরকম বললাম যে আমাদের যে জাইগোট তৈরি হলো, একবার জাইগোটটা তৈরি হয়ে ক্লিভেজ করছে, তার থেকে যে ভ্রূণের বিভিন্ন দশাগুলো হচ্ছে, সবই মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমেই কিন্তু আমরা বড় হয়ে একটা পূর্ণাঙ্গ প্রাণীদেহ সৃষ্টি করতে পারছি। উদ্ভিদের ক্ষেত্রে ভাজক কলাতেও যে বিভাজন হচ্ছে সেটা মাইটোসিস বিভাজন হচ্ছে। তাহলে প্রজননের ক্ষেত্রেও আমরা দেখলাম মাইটোসিস সহায়তা করছে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের দেহে কোথাও কেটে গেল, এই কেটে যাওয়া স্থানটাকে ক্ষত নিরাময় করে আমাদের আবার সারিয়ে তুলছে, সেটাও কিন্তু মাইটোসিসের মাধ্যমেই হচ্ছে। তাহলে ক্ষয়পূরণ এবং পুনরুৎপাদন এটাও কিন্তু মাইটোসিসের মাধ্যমে ঘটছে। তাহলে মাইটোসিসের তাৎপর্য আমরা বুঝতে পারলাম, কোষ বিভাজনের পদ্ধতি বুঝলাম এবং কি কি তাৎপর্য আছে সেগুলো বুঝলাম। এবার যাব হচ্ছে পরের অংশে, অর্থাৎ মিওসিস কোষ বিভাজন। মিওসিস কোষ বিভাজন, তার মধ্যে আমাদের মূল একটা বিষয়ের উপরে আমরা ফোকাস করব, সেটা হচ্ছে ক্রসিং ওভার। এই ক্রসিং ওভার বিষয়বস্তুটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। ক্রসিং ওভার না হলে কিন্তু আমাদের নতুন নতুন যে বৈশিষ্ট্য সেগুলো কিন্তু আসতো না। তো আমরা ক্রসিং ওভারের উপরে ফোকাস করে মিওসিস কোষ বিভাজন সম্পর্কে সামান্য কিছু আলোচনা করব।
মিওসিস কোষ বিভাজন কোথায় ঘটে সেটা আমি তোমাদের আরেকবার মনে করিয়ে দিই, যে মিওসিস কোষ বিভাজন ঘটে হচ্ছে গিয়ে জনন মাতৃকোষ। এখন এই জনন মাতৃকোষ মানে যারা শুক্রাণু ডিম্বাণুর মতো দু ধরনের কোষ সৃষ্টি করে, যাদেরকে আমরা গ্যামেট বলে থাকি। এখন প্রাণী দেহের ক্ষেত্রে ছেলেদের শুক্রাশয়ের মধ্যে আছে হচ্ছে এক ধরনের কোষ, সেগুলোকে আমরা বলছি গিয়ে প্রাইমারি স্পারমাটোসাইট। আর স্ত্রীদের ক্ষেত্রে ডিম্বাশয়ের মধ্যে আছে হচ্ছে গিয়ে প্রাইমারি উসাইট, প্রাথমিক পরশুক্রাণু এবং প্রাথমিক পরডিম্বাণু। এটা হচ্ছে গিয়ে মানুষের ক্ষেত্রে বা প্রাণীদের ক্ষেত্রে। আর উদ্ভিদের ক্ষেত্রে ফুলের মধ্যে যে পরাগধানী আছে তার মধ্যে শুক্রাণু মাতৃকোষ, আর ডিম্বাশয়ের মধ্যে যে ডিম্বাণু মাতৃকোষ আছে সেইখানে কিন্তু এই মিওসিস কোষ বিভাজন ঘটছে। অনেক সময় তোমাদের প্রশ্ন দেওয়া হয় যে ফুলের পাপড়িতে কি ধরনের কোষ বিভাজন ঘটে। ফুল মানেই কিন্তু ফুল রিপ্রোডাক্টিভ অর্গান, ফুল কিন্তু প্রজনন অঙ্গ, কিন্তু তার সর্বত্র কিন্তু মাইটোসিস মিওসিস ঘটছে না, শুধুমাত্র মিওসিস ঘটছে এক্ষুনি বললাম যে শুক্রাণু পুংরেণু মাতৃকোষ এবং স্ত্রী রেণু মাতৃকোষ, এই রেণু মাতৃকোষগুলোতেই কিন্তু মিওসিস কোষ বিভাজন ঘটে। আবার কোনো কোনো ফার্ন জাতীয় নিম্ন শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে জাইগোট গঠনের পরেও কিন্তু মিওসিস কোষ বিভাজন ঘটতে পারে। আর কিছুক্ষণ আগে আমি মাইটোসিস আর মিওসিসের মধ্যে একটা সামান্য পার্থক্য বলেছিলাম, সেখান থেকে আমি আরেকবার মনে করিয়ে দিই তোমাদেরকে যে মিওসিস কোষ বিভাজনের ক্ষেত্রে কিন্তু ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, অর্থাৎ এটাকে ওই জন্য হ্রাস বিভাজনও আমরা বলে থাকি। তাহলে আমরা মিওসিস কোষ বিভাজন কাকে বলবো না, মিওসিস কোষ বিভাজন হচ্ছে যে কোষ বিভাজনে হচ্ছে জনন মাতৃকোষে বিভাজিত হয়ে জনন মাতৃকোষ হচ্ছে অপত্য কোষ সৃষ্টি করে, যেগুলো হ্যাপ্লয়েড হয় বা অর্ধ সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট হ্যাপ্লয়েড কোষ, 4টি হ্যাপ্লয়েড কোষ সৃষ্টি করে। তাই এটাকে আমরা হ্রাস বিভাজনও বলছি, রিডাকশন ডিভিশনও বলছি। এখন এই মিওসিস কোষ বিভাজনটা মূল উদ্দেশ্য হচ্ছে শুক্রাণু বা ডিম্বাণু বা পুংরেণু বা স্ত্রীরেণু এগুলো তৈরি করা, অর্থাৎ যৌন যে কোষগুলো সেগুলো তৈরি করা। জননটাই হচ্ছে মিওসিসের প্রধান তাৎপর্য। সুতরাং এই দুটো জুড়ে গিয়ে কিন্তু আবার একটা পূর্ণাঙ্গ দেহ তৈরি হয়। মিওসিস কোষ বিভাজনের দুটো ধাপে সম্পন্ন হয়, যেরকম মিওসিস 1 এবং আরেকটি ধাপ হলো গিয়ে মিওসিস 2। এখন মিওসিস 1 বা 2 এগুলো কিন্তু কতগুলো উপদশাতে বিভক্ত থাকে। যেমন মিওসিস 1 এর প্রথম অংশটা প্রোফেজ 1, তারপরে মেটাফেজ 1, তারপরে অ্যানাফেজ 1 এবং তারপরে টেলোফেজ 1। আবার মিওসিস 2 তেও কিন্তু এরকম প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2 এবং টেলোফেজ 2 এরকম 4টি উপদশা রয়েছে। প্রোফেজ 2, তারপরে মেটাফেজ 2 ঘটে, তারপরে অ্যানাফেজ 2 ঘটে এবং সবশেষে টেলোফেজ 2 ঘটে। এইভাবে মিওসিস 1 এবং 2 এর মাধ্যমে 4টি অপত্য কোষ সৃষ্টি হয়। আমরা প্রথমে শিখবো হচ্ছে গিয়ে মিওসিস 1 এবং তার মধ্যেও আমরা জানবো প্রোফেজ 1, কারণ প্রোফেজ 1টাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেখানে আমরা আমরা দেখছি যে এই যে নিউক্লিয়াসটা, এই নিউক্লিয়াসের মধ্যে কিভাবে সরু সরু ক্রোমাটিন তন্তুগুলো ধীরে ধীরে তাদের প্যাচ পেঁচিয়ে যাচ্ছে এবং পেঁচিয়ে গিয়ে ক্রোমোজোম সৃষ্টি করছে। প্রোফেজ 1-এ আমরা দেখতে পাচ্ছি ক্রোমোজোম সৃষ্টি হচ্ছে। এখানে আমরা 4 রকমের রং ব্যবহার করেছি 4 রকমের তন্তু বোঝানোর জন্য, এবং তার থেকে 4টি ক্রোমোজোম তৈরি হচ্ছে। এই যে পেঁচিয়ে গিয়ে ছোট এবং মোটা হয়ে 4টি ক্রোমোজোম সৃষ্টি হলো। তোমরা দেখছো যে প্রত্যেকটি ক্রোমোজোম কিন্তু যদি বড় করে আমরা দেখব যে প্রত্যেকটি ক্রোমোজোম হচ্ছে 2টি করে সিস্টার ক্রোমাটিড নিয়ে গঠিত। আমি আবার বলছি যে একই ক্রোমোজোমের যে ক্রোমাটিড থাকে তাদেরকে আমরা সিস্টার ক্রোমাটিড বলি। তাহলে একটা ক্রোমোজোমের এইরকম সিস্টার ক্রোমাটিড, এই ক্রোমোজোমটা আরেকটি ক্রোমোজোমকে আকর্ষণ করে। দেখতে পাচ্ছ এই ক্রোমোজোমটা এর কাছাকাছি চলে আসছে, এটা হচ্ছে জাইগোটিন দশায়, মানে প্রোফেজ 1-এর একটা উপদশার নাম জাইগোটিন। সেই জাইগোটিন উপদশায় সমসমস্ত ক্রোমোজোমগুলো জোড় বাঁধছে এবং এই জোড় বাঁধার পদ্ধতিটাকে আমরা সাইন্যাপসিস বলছি। এই যে সাইন্যাপসিস পদ্ধতিতে তাহলে তারা জোড় বাঁধলো এবং 4টে ক্রোমাটিড কিন্তু একসঙ্গে রয়েছে। একই ক্রোমোজোমের, ধরো লাল ক্রোমোজোমের যে ক্রোমাটিড দুটো সেগুলো হচ্ছে গিয়ে সিস্টার ক্রোমাটিড, আর যে সবুজ ক্রোমোজোমের ক্রোমাটিড যখন আসছে তখন সেটা হচ্ছে গিয়ে নন সিস্টার ক্রোমাটিড, অর্থাৎ লালের সাথে পাশের যে সবুজটা সেটা নন সিস্টার।
এই দুটো সমসংস্থ ক্রোমোজোম মানে হচ্ছে এর মধ্যে এই জায়গায় যে জিন আছে এর মধ্যে সেই জায়গায় সেই জিনই আছে, এবং এই সমসংস্থ ক্রোমোজোম গুলোর জিনের বিন্যাস সমান হয় বলেই তারা সমসংস্থ। এবারে এই যে দুটো নন সিস্টার ক্রোমাটিড পাশাপাশি অবস্থান করছে, এদের মধ্যে দেহাংশের বিনিময় ঘটে। দেহাংশের বিনিময় মানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানের এই লালটা গিয়ে সবুজে অংশে যুক্ত হলো, সবুজটা এসে লালের সাথে যুক্ত হলো। এইভাবে এই ঘটনাটাকেই আমরা বলছি ক্রসিং ওভার। তাহলে একটা টেট্রাডের বা একটা বাইভ্যালেন্টের, বাইভ্যালেন্ট মানে দুটো সমসংস্থ ক্রোমোজোম যখন সাইন্যাপসিস করে জোড় বেঁধেছে সেটাকে বাইভ্যালেন্ট বলে, এবং তার মধ্যে যেহেতু 4টে ক্রোমাটিড থাকে তাহলে তাকে টেট্রাড বলে। তাহলে এই টেট্রাডের মধ্যে দুটো নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে যখন দেহাংশের বিনিময় ঘটে তখন তাকে আমরা বলছি হচ্ছে ক্রসিং ওভার। এই ক্রসিং ওভারটা যদি দুটোর মধ্যে ঘটে তাহলে তাকে আমরা বলছি রেসিপ্রোকাল ক্রসিং ওভার। তো এই গেল আমাদের ক্রসিং ওভার। কিন্তু এই ক্রসিং ওভারের ফলে কি হলো? ক্রসিং ওভারের ফলে রিকম্বিনেশন হলো। রিকম্বিনেশন মানে হচ্ছে নতুন একটা কম্বিনেশন তৈরি হওয়া। অর্থাৎ লাল ক্রোমোজোমটা তোমরা দেখছিলে, তার মধ্যে একটা সবুজ অংশ এসে যুক্ত হলো। তাহলে বোঝা গেল যে লালের খানিকটা অংশ সবুজ, অর্থাৎ ওই ক্রোমোজোমের কিছু বৈশিষ্ট্য এখন এই ক্রোমোজোমের মধ্যে এসে যুক্ত হলো। আবার এই ক্রোমোজোমের ওই অংশটা কেটে ওখানে যুক্ত হয়েছে, তাহলে ওর মধ্যেও খানিকটা বৈশিষ্ট্য লালের রইল। তাহলে এইভাবে দেহাংশের বিনিময়ের মাধ্যমে রিকম্বিনেশন ঘটলো। রিকম্বিনেশন হলে কি হয়? রিকম্বিনেশন হলে প্রকরণ হয় বা নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি হতে পারে। তাহলে আমাদের জানতে হবে হচ্ছে মিওসিসের কি কি তাৎপর্য রয়েছে, মিওসিস হওয়ার ফলে আমাদের কি কি উপযোগিতা বা কি কি সুবিধা হয়। মিওসিসের তাৎপর্যের প্রথমেই যেটা আমি মেনশন করব সেটা হচ্ছে ক্রোমোজোম সংখ্যার হ্রাস। যেটা আমি আগেও বলেছি যে হ্রাসকরণ বিভাজন বলছি আমরা, কারণ যদি মাতৃকোষে যদি 10টা ক্রোমোজোম থাকে তাহলে অপত্য কোষে 5টা করে থাকবে। এখন কথা হচ্ছে কেন? তার কারণ হচ্ছে এই যে শুক্রাণু এবং ডিম্বাণু মিলে যে জাইগোটটা তৈরি করবে, তাহলে সেই জাইগোটের মধ্যে ক্রোমোজোমটা কত হবে? শুক্রাণুতে 5, ডিম্বাণুতে 5, 5 + 5 মিলে 10 হলো। তাহলে মাতৃকোষে 10 ছিল আর এই দুটোতেও 10 হলো। তার মানে মাতৃকোষ আর অপত্য কোষে মানে জাইগোটের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যাটা ধ্রুবক রইল। কিন্তু যদি ধরে নি মিওসিস হচ্ছে না, শুধু মাইটোসিস হচ্ছে, তাহলে মাইটোসিসে কি হয়? একটা মাতৃকোষ থেকে সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য কোষ সৃষ্টি হয়। তাহলে 10 থেকে দুটো 10 তৈরি হলো। এবার যদি শুক্রাণুতেও 10 রয়েছে, ডিম্বাণুতেও 10 রয়েছে, তাহলে 10 + 10 মিলে কত হবে? 20 হয়ে যাবে। তার পরের জেনারেশনে সেটা 20 + 20 মিলে 40 হয়ে যাবে। 40 + 40 মিলে তৃতীয় জেনারেশনে 80 হয়ে যাবে। তাহলে এইভাবে ক্রোমোজোমের সংখ্যা একটা প্রজাতিতে ক্রমশই বাড়তে থাকবে। এইরকম যদি ক্রমশই বাড়তে থাকে তাহলে কোনো জীবের স্বতন্ত্র অস্তিত্ব বজায় থাকবে না। তাহলে প্রথমেই বোঝা গেল যে খুব গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে ক্রোমোজোম সংখ্যাটাকে মিওসিস যেহেতু হাফ করে দিচ্ছে, তার ফলে কোনো প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকছে। ক্রোমোজোম সংখ্যার হ্রাস বোঝা গেল। এবার যাব হচ্ছে প্রকরণ, যেটা আমরা শিখেছি যে মাইটোসিসে কিন্তু ক্রসিং ওভার হয়নি, মিওসিসে আমরা দেখলাম ক্রসিং ওভার হলো। তাহলে এই ক্রসিং ওভার ইউক্রোমাটিন অঞ্চলে অবশ্যই ক্রসিং ওভারটা হয়, এবং সেই ক্রসিং ওভার হওয়ার ফলে নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি হয়, যে বৈশিষ্ট্যের দরুন ওই জীবটা নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারে। অর্থাৎ অ্যাডাপ্টেশন বা অভিযোজনে সহায়তা করে, নতুন প্রজাতির সৃষ্টি হতে সহায়তা করে, ইভলিউশন বা অভিব্যক্তি, অভিযোজন এগুলোতে সহায়তা করে হচ্ছে মিওসিস প্রকরণ সৃষ্টির মাধ্যমে, ভেরিয়েশন সৃষ্টির মাধ্যমে। তারপরে যেটা আসছে সেটা হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণু সৃষ্টি করা। শুক্রাণু ডিম্বাণু এগুলো স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকে, এরা তৈরি না হলে কিন্তু প্রজনন হবে না, অর্থাৎ যৌন জনন হবে না। তাহলে যৌন জননের যে একক শুক্রাণু বা ডিম্বাণু, এগুলোকে সৃষ্টি করে হচ্ছে গিয়ে মিওসিস। এবং সবশেষে যেটা জানবো সেটা হচ্ছে যৌনুক্রম। যৌনুক্রম মানে কোনো কোনো জীবের জীবনচক্রে হ্যাপ্লয়েড দশা, অর্থাৎ যখন তাদের ক্রোমোজোম সংখ্যা ডাবল সেটের পরিবর্তে সিঙ্গেল সেট থাকে, একটা সেট থাকছে, সেটাকে আমরা বলছি হ্যাপ্লয়েড। আর যখন ডাবল সেট থাকে, একই জিনিসের ফটোকপি, একটা তোমার অরিজিনাল কপি আর একটা হচ্ছে তার জেরক্স কপির মতো ফটোকপি, এরকম যখন দুটো দুটো করে প্রত্যেকটা ক্রোমোজোম থাকবে, দুটো সেটে থাকবে, তাকে ডিপ্লয়েড সেট। তাহলে 3টে সেটে থাকলে তাকে ট্রিপ্লয়েড সেট, 4টে সেটে থাকলে টেট্রাপ্লয়েড সেট। অর্থাৎ এইভাবে যে প্লয়েডিটা থাকে সেটা একবার ডিপ্লয়েড দশা,
তারপরে আবার হ্যাপ্লয়েড দশা আসছে, আবার হ্যাপ্লয়েড দশা, তারপরে ডিপ্লয়েড দশা আসছে। এই যে চক্রটা, এটাকে বলা হয় জনুক্রম। তাহলে এই জনুক্রমটাকে কিন্তু মিওসিসের মাধ্যমে এই জনুক্রমটা নিয়ন্ত্রিত হয়। তাহলে আমরা চারটে উপযোগিতা দেখলাম মিওসিসের। প্রথমত হচ্ছে গিয়ে ক্রোমোজোম সংখ্যার হ্রাস, প্রকরণের সৃষ্টি করা, গ্যামেট উৎপাদন করা, এবং সবশেষে জনুক্রমকে নিয়ন্ত্রণ করা। এবারে আসছি হচ্ছে কয়েকটি বিষয়ে তোমাদের সামনে আনতে চাই, যেরকম যেগুলো নিয়ে আমরা একটুখানি ভাববো, কারণ আমরা পড়লাম কোষ বিভাজন অধ্যায়টি। এর মধ্যে প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে যে মাইটোসিস বিষ ব্যাপারটা কি, মাইটোটিক পয়জন। মাইটোটিক পয়জন হচ্ছে এমন কতগুলো পদার্থ আছে, যেমন একটি উপক্ষারের নাম আমি বলবো, তার নাম হচ্ছে গিয়ে কলচিসিন। এই কলচিসিন হচ্ছে গিয়ে একটা উপক্ষার বা অ্যালকালয়েড, যেটা কিন্তু এই মাইটোসিস কোষ বিভাজনের যে বেমতন্তু তৈরি হওয়াটা, এটাকে বন্ধ করে দেয়। বেমতন্তু তৈরি হতে দেয় না, এবং সাইটোকাইনেসিসকেও আটকে দেয়, যে ক্লিভেজ খাঁজ তৈরি হবে, দুটো কোষ পরস্পরের থেকে দূরে সরে যাবে, এই পুরো প্রসেসটাকে আটকে দেয় হচ্ছে গিয়ে কলচিসিন। তাহলে এই কলচিসিন প্রয়োগ করলে আমরা কিন্তু মাইটোসিসকে বন্ধ করতে পারি। এবার দেখো, যদি এটা মেমতন্তু গঠন করতে দিয়েছে, অ্যানাফেজ হয়েছে, কিন্তু তারপরে বন্ধ করে দিয়েছে, সাইটোকাইনেসিস বন্ধ হয়ে গেছে, ক্রোমোজোম তৈরি হচ্ছে কিন্তু ক্রোমোজোমগুলো সেপারেটেড হচ্ছে না, অর্থাৎ কোষের সংখ্যা বাড়ছে না কিন্তু ক্রোমোজোম সংখ্যা বেড়েই যাচ্ছে, এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে ডুপ্লিকেশন। এইভাবে কিন্তু ক্রোমোজোমাল ডুপ্লিকেশন ঘটতে পারে, ক্রোমোজোমগুলো সংখ্যা বৃদ্ধি ঘটতে পারে। তাহলে এই কলচিসিন হচ্ছে এমন একটা পদার্থ যে মাইটোটিক বিষ হিসেবে বা মাইটোটিক পয়জন হিসেবে কাজ করে। নেক্সট যেটা আমার জানাবার বিষয় সেটা হচ্ছে যে রেসিপ্রোকাল ও কমপ্লিমেন্টারি ক্রসিং ওভার। একটু আগে আমি তোমাদেরকে বলেছিলাম যে একটা আমরা যখন দেখলাম সমসংস্থ ক্রোমোজোমগুলো এরমভাবে জোড় বাঁধলো, জোড় বাঁধার পরে চারটে যে ক্রোমাটিড থাকে, অর্থাৎ টেট্রাড যেটা আমি বলেছিলাম, সেই চারটে ক্রোমাটিডের মধ্যে যদি দেহাংশের বিনিময় ঘটে, তাকে কমপ্লিমেন্টারি ক্রসিং ওভার বলে, চারটের মধ্যেই। মানে দুজোড়া নন সিস্টার ক্রোমাটিড। আর যদি এক জোড়া নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে দেহাংশের বিনিময় ঘটে, যেটা আমি একটু আগে তোমাদের ছবিতে দেখিয়েছি, যে এক জোড়া লালের সাথে সবুজ এক জোড়ার মধ্যেই শুধুমাত্র ক্রসিং ওভার ঘটেছে, তাহলে সেটাকে আমরা বলি রেসিপ্রোকাল হচ্ছে ক্রসিং ওভার। তাহলে রেসিপ্রোকাল মানে এক জোড়ার মধ্যে, টেট্রাডের এক জোড়ার মধ্যে, আর কমপ্লিমেন্টারি মানে দুজোড়ার মধ্যেই যখন ক্রসিং ওভার ঘটে। আরেকটা হচ্ছে মিওসিসের দুটো ধাপ আমি বলেছিলাম, একটা হচ্ছে প্রথম ধাপটা মিওসিস 1, আর পরের ধাপটা হচ্ছে মিওসিস 2। এই মিওসিস 1 এবং 2 এর মধ্যে যে একটুকু সময়ের গ্যাপ থাকে তাকে ইন্টারকাইনেসিস বলে। এটা যদিও খুব অল্প সময়, কিন্তু ইন্টারকাইনেসিস হচ্ছে তাহলে মিওসিস 1 এবং মিওসিস 2 এর একটা অন্তর্বর্তীকালীন দশা। এরপরে তোমাদের কয়েকটি বিষয় ভাববার জন্য আমি একটুখানি বলবো, তোমরা ভাববে এবং তার সাথে সাথে আমি উত্তরও দিয়ে দিচ্ছি, কিন্তু তোমরাও কিন্তু এটা ভাববে এই জিনিসগুলো সম্পর্কে। যেমন প্রথমত হচ্ছে যে আমরা পড়লাম বা জানলাম যে মাইটোসিস হোক বা মিওসিস হোক, কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে, কিন্তু এই যে কোষের সংখ্যা বাড়ছে, এটা কি অনিয়ন্ত্রিতভাবে নাকি নিয়ন্ত্রিতভাবে বাড়ছে? তো যেমন ধরো, একটা দেশ থেকে আরেকটা দেশে যেতে গেলে আমাদের কাছে কি লাগে, পাসপোর্ট লাগে, ভিসা লাগে, এগুলো লাগে, এবং সেগুলোকে চেক পয়েন্ট বা চেকার যারা একটা দেশের সীমায় থাকেন তারা সেগুলো দেখেন, ডকুমেন্ট দেখাতে হয়। যদি দেখা যায় যে ডকুমেন্ট সব ঠিকঠাক আছে, তখন কিন্তু আমাদের পারমিশন দেওয়া হয় যে ঠিক আছে, আপনি এখান থেকে এখানে যেতে পারেন। সেরকম কোষকেও কতগুলো টার্গেট দেওয়া হয়, আমি বলেছিলাম যে G1 দশায় কতগুলো টার্গেট আছে, টার্গেটগুলো যদি ঠিকঠাক থাকে, পরিবেশ যদি অনুকূল থাকে, তাহলেই সে G1 থেকে S দশায় যাবে, S থেকে G2 দশায় যাবে, তারপর বিভাজন শুরু হবে। তাহলে এই যে যে জায়গাগুলোতে কোষ চক্রটা আটকে যাচ্ছে, যেখানে নিয়ন্ত্রকরা বসে রয়েছে, তারা কিন্তু কোষ বিভাজনটাকে খুব সাংঘাতিকভাবে কন্ট্রোল করছে, একটুও ভুল যাতে না হয়। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে, ভুল হলে কি হবে? এই ভুল হলে সেটাকেই আমরা বলি হচ্ছে গিয়ে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন। অনিয়ন্ত্রিত অর্থাৎ কোষ বিভাজনটা যখন নিয়ন্ত্রণ হারাচ্ছে, তাহলে কোষের সংখ্যা ক্রমশ বাড়তে থাকবে। এবার দেহের মধ্যে কোনো একটা অঙ্গের জন্য একটা নির্দিষ্ট জায়গায় কিন্তু সংকুলিত করা আছে, জায়গা দেওয়া আছে। ধরো একটা লিভার, তার একটা নির্দিষ্ট জায়গা আছে, কোষের সংখ্যা যদি ক্রমশ বাড়তে থাকে, সেই জায়গাটা ক্রমশ ফুলে ছোট ছোট ফোড়ার মতো টিউমার গঠন করবে। এই টিউমারগুলো এক জায়গায় থাকবে না, কিন্তু তারা রক্তের মাধ্যমে ওখানকার যে কোষগুলো যেগুলো তার নিয়ন্ত্রণ ক্ষমতা হারিয়েছে,
তারা দ্রুত বিভাজিত হচ্ছে এবং তারা কিন্তু অমর কোষ, অর্থাৎ তাদের কোষগুলোর মৃত্যু নেই। নর্মালি একটা কোষ যখন তৈরি হয় তখন একটা সময় পরে তার মরেও যেতে হয়। এই যে কোষের স্বেচ্ছা মৃত্যু গ্রহণ, এটাকে অ্যাপপ্টোসিস বলি। এই অ্যাপপ্টোসিসটা হওয়াটাই কিন্তু স্বাভাবিক নিয়ম, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কোনো কোনো কোষ যদি নিয়ন্ত্রণ হারায়, বিভাজনের নিয়ন্ত্রণ হারায়, তাহলে সেখানে আমরা দেখছি যে কোষগুলো সেইখান থেকে তাদের প্রাইমারি লোসি থেকে, অর্থাৎ যেখানে উৎপন্ন হয়েছে সেখান থেকে তারা দেহের নানা জায়গায় ছড়িয়ে যাচ্ছে। এই ছড়িয়ে যাওয়াটাকে বলা হয় মেটাস্ট্যাসিস, এবং মেটাস্ট্যাসিস হয়ে গেলে কিন্তু আমাদের দেহে ক্যান্সারের সৃষ্টি হয়। তাহলে বোঝা গেল যে কোষ বিভাজন কত একটা ইম্পর্টেন্ট জায়গা, যেখান থেকে আমরা কিন্তু সুস্থভাবে বেঁচে থাকতে পারি, অথবা কিন্তু আমরা যদি অনিয়ন্ত্রিত হয়ে যায় কোনো জিনিস, তাহলে সেখান থেকেও কিন্তু আমরা ক্যান্সারের মতন মারণাত্মক রোগের দ্বারা আক্রান্ত হতে পারি। দ্বিতীয়ত যেটা বলবো যে স্নায়ুকোষ কেন বিভাজিত হতে পারে না, পেশিকোষ, স্নায়ুকোষ, এগুলোর প্রত্যেকটার কারণ আছে। স্নায়ুকোষ বিভাজিত হতে পারে না, তার কারণ আমি বলেছিলাম একটু আগে, G0 দশায় যায়, নিষ্ক্রিয় সেন্ট্রোজোম থাকে বলে। সেন্ট্রোজোম না থাকলে, সেন্ট্রিওল না থাকলে তাহলে বেম তৈরি হবে না। প্রাণীদের যে বেম তৈরি হয়, প্রাণী কোষের যে বেম তৈরি হয়, সেটাকে আমরা অ্যাস্ট্রাল বেম বলি। আর উদ্ভিদ কোষের যেটা তৈরি হয় বেম, সেটা কিন্তু মাইক্রোটিউবুল বা অনুনালিকা থেকে তৈরি হয়, তাকে অ্যানাস্ট্রাল বেম বলা হয়। তাহলে এই যে দু রকমের বেম শিখলাম আমরা, বা স্পিন্ডল শিখলাম, এই স্পিন্ডলটা তো তৈরি হয় না যদি সেন্ট্রোজোম নিষ্ক্রিয় অবস্থায় থাকে। তাহলে স্নায়ুকোষ সেই কারণে বিভাজিত হতে পারে না, এবং স্নায়ুকোষটা G0 দশাতেই থাকতে বাধ্য হয়। এবার প্রশ্ন হচ্ছে যে যদি কোনো কোষ বিভাজনের অ্যানাফেজ দশায় একটি মেরুতে 10টি করে ক্রোমোজোম যায়, তাহলে মেটাফেজ দশায় বিষুব অঞ্চলে কয়টি মেটাসেন্ট্রিক ক্রোমোজোম সাজানো ছিল? কিরম প্রশ্ন, একটু বুদ্ধি খাটাতে হবে। বলছে যদি কোনো কোষ বিভাজনে অ্যানাফেজ দশায় একটা মেরুতে 10টা করে ক্রোমোজোম যাচ্ছে, তাহলে অ্যানাফেজ দশায় সেপারেশন হয়েছে, 10টা উত্তর মেরুতে, 10টা দক্ষিণ মেরুতে গেছে। তাহলে অবশ্যই ওই 10টা যেগুলো উত্তর মেরুতে গেছে সেইগুলো 10টা, আর দক্ষিণ মেরুতে 10টা, তারা মেটাফেজ দশায় বিষুব অঞ্চলে যখন সাজানো ছিল, তারা এইভাবে নিশ্চয়ই আটকে ছিল। কারণ এই আটকে থাকার থেকেই তো তারা, ক্রোমাটিড গুলোই তো ক্রোমোজোম হয়ে যাচ্ছে, সেই জন্য ক্রোমাটিড, কয়টি ক্রোমাটিড ছিল, মেটাসেন্ট্রিক ক্রোমোজোম কটা ছিল বলেছে, তাহলে 10টাই ছিল। তাহলে বিষুব অঞ্চলে 10টা ক্রোমোজোম মানে ওরকম মেটাসেন্ট্রিক ক্রোমোজোম থেকে হচ্ছে ওই সেন্ট্রোমিয়ার বরাবর তারা বিভাজিত হয়ে 10টা ক্রোমাটিড উত্তর মেরুতে চলে গেল, সেগুলো তখন অপত্য ক্রোমোজোম, আর এখানে 10টা চলে এলো। তাহলে 10টাই ছিল হচ্ছে বিষুব অঞ্চলে সাজানো ছিল মেটাসেন্ট্রিক ক্রোমোজোম মেটাফেজ দশাতে। এবারে পরের প্রশ্নে যাই, যে একটি দেহমাতৃ কোষ যদি 50টি ক্রোমোজোম থাকে, ধরে নিলাম একটা দেহমাতৃ কোষ, মানে অবশ্যই এখানে মাইটোসিস হচ্ছে, এই কোষটা যদি 3বার বিভাজিত হয়, 3বার মাইটোসিস হচ্ছে, তাহলে কতগুলো ক্রোমোজোম যুক্ত অপত্য কোষ সৃষ্টি হবে? প্রশ্নটা আগে আরেকবার ভালো করে পড়তে হবে, যে একটা দেহমাতৃ কোষে যদি 50টা ক্রোমোজোম থাকে, ঠিক আছে, 50টা ক্রোমোজোম ছিল, এই কোষটা 3বার মাইটোসিস হচ্ছে, তাহলে কতগুলো ক্রোমোজোম যুক্ত অপত্য কোষ সৃষ্টি হবে? প্রশ্নটা ভালো করে দেখবে যে এখানে কিন্তু কয়টি ক্রোমোজোম যুক্ত প্রশ্ন হয়েছে, অর্থাৎ কটা ক্রোমোজোম যুক্ত অপত্য কোষ। তাহলে আমরা শিখেছি মাইটোসিস হচ্ছে সমবিভাজন, খুব সোজা প্রশ্ন, যে সমবিভাজন তার মানে এখানে 50টা থেকে যে অপত্য কোষগুলো তৈরি হবে তার মধ্যেও 50টি ক্রোমোজোম যুক্ত কোষই তৈরি হবে অপত্য কোষগুলো। তাহলে এখানে কিন্তু 50টি ক্রোমোজোম বিশিষ্ট অপত্য কোষের সৃষ্টি হবে। শেষ প্রশ্নে যাচ্ছি, সেটা হচ্ছে একই রকম প্রশ্ন, একটু সামান্য পরিবর্তন আছে, খেয়াল করে দেখো যে একটি দেহমাতৃ কোষে ওই রকম 50টি ক্রোমোজোম ছিল, এই কোষটির 3বার মাইটোসিস হলে কয়টি অপত্য কোষ সৃষ্টি হবে। এবার কিন্তু প্রশ্নটা কয়টি ক্রোমোজোম যুক্ত অপত্য কোষ সৃষ্টি হবে নয়। পরীক্ষার সময় হয়তো আমরা একটুখানি খেয়াল করি না, প্রশ্নের যে ভাষাটা সেটার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স হয়ে যায় উত্তরের। খেয়াল করবে এই জায়গাগুলো, যে এখানে কিন্তু প্রশ্ন হয়েছে কটা কোষ সৃষ্টি হবে, তাহলে এখানে উত্তর কি হবে, যে প্রথমবার আমরা জানি যে একবার মাইটোসিস হলে একটা থেকে দুটো কোষ সৃষ্টি হয়, দুবার মাইটোসিস হলে দুটো থেকে চারটে কোষ সৃষ্টি হবে, তৃতীয়বার মাইটোসিস হলে 4টে থেকে 8টা কোষ সৃষ্টি হবে। তাহলে এটার উত্তর হচ্ছে গিয়ে 8টি অপত্য কোষ সৃষ্টি হবে। ঠিক আছে, তাহলে বোঝা গেল যে আমাদের কোষ বিভাজন জীবনের ক্ষেত্রে কতখানি একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং কোষ বিভাজনটা যদি অনিয়ন্ত্রিত হয়ে যায়, সেখানে কিন্তু আমাদের টিউমার বা ক্যান্সারের মতন মারণাত্মক ব্যাধির সৃষ্টি হতে পারে। এবং সেই জন্য আমাদের
এইগুলো যাতে না হয় সেই জন্য কিছু নিয়মের মধ্যে দিয়ে যেতে হয়। যেমন তোমরা জানো যে এই অনিয়ন্ত্রণ আর নিয়ন্ত্রণটা হারায় কখন কোষটা, বিভাজনের নিয়ন্ত্রণ হারায় কতগুলো কার্সিনোজেনের জন্য অনেক সময় হতে পারে, যেরকম যেগুলো ক্যান্সার সৃষ্টিকারী পদার্থ, যেমন সিগারেটের ধোঁয়ার মধ্যে বেনজোপাইরিন থাকে। সেগুলো থেকে আমাদের যে শিক্ষা নিতে হবে যে এই ধরনের জিনিসকে অ্যাভয়েড করতে হবে, যাতে এই ধরনের কোষ বিভাজনের নিয়ন্ত্রণ আমরা হারিয়ে না ফেলি এবং ক্যান্সারের মতন ব্যাধি থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারি। সবশেষে আমি সকলকে ধন্যবাদ জানাবো সঙ্গে থাকবার জন্য। পরবর্তী কখনো কোনো ক্লাসে আবার যদি দেখা হয়, দেখা হবে। নমস্কার।